আমি বিছানায় ধপ করে বসে পড়লাম। চোখে কোনো অশ্রু ছিল না, শুধু একটা গভীর শূন্যতা। আমার শরীরটা যেন অবশ হয়ে আসছিল। যে মানুষটাকে আমি সবচেয়ে বেশি বিশ্বাস করতাম, ভালোবেসেছিলাম, সে আমাকে এমনভাবে ঠকাতে পারল। আমার মনে হলো আমার সব স্বপ্ন, আমার সব আশা মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেল। আমাদের এত সুন্দর সংসার, আমার এতদিনের ভালোবাসা, সবকিছুই কি তবে মিথ্যে ছিল? তারপর, হ্যালো বন্ধুরা, আমি তাসলিমা আক্তার লিমা, বাংলাদেশের একজন সাধারণ মেয়ে। আজ আমি তোমাদের আমার জীবনের একটা গল্প বলতে এসেছি, যে গল্পে আছে ভালোবাসা, বিশ্বাস আর একটা কঠিন পরীক্ষার মুখোমুখি হওয়ার কাহিনী। আমার গল্পের শুরুটা হয়েছিল স্বপ্নের মতো। শামীম আকন্দ আমার স্বামী, তাকে আমি প্রথম দেখেছিলাম বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে। প্রথম দেখাতেই যেন একটা অদ্ভুত ভালো লাগা কাজ করছিল। সময়ের সাথে সাথে সেই ভালো লাগা গভীর প্রেমে রূপান্তরিত হল। আমাদের ভালোবাসার পথটা ছিল মধুর আর সহজ। একে অপরের প্রতি অগাধ বিশ্বাস আর সম্মান নিয়ে আমরা ভালোবেসে বিয়ে করার সিদ্ধান্ত নিলাম। আমাদের বাবা মায়েরাও আমাদের সিদ্ধান্তে খুশি ছিলেন, কারণ তারা দেখতে পাচ্ছিলেন আমাদের মধ্যেকার গভীর বন্ধনটা। বিয়ের পর প্রথম কয়েকটা মাস যেন উড়ে চলে গেল। আমাদের ছোট সংসারটা ছিল সুখ আর ভালোবাসায় ভরপুর। শামীম ছিল আমার দেখা সবচেয়ে যত্নশীল আর দায়িত্ববান মানুষ। প্রতিদিন সে অফিস থেকে ফিরে আমাকে সময় দিত, আমার ছোট ছোট আবদারগুলো পূরণ করত। আমাদের দুজনের মধ্যে বোঝাপড়াটা ছিল দারুণ। আমি যখন যা ভাবতাম, শামীম যেন চোখের ইশারায় সেটা বুঝে যেত। আমাদের দিনগুলো কাটত হাসিঠাট্টা আর অফুরন্ত গল্পে। বন্ধুদের কাছে আমরা ছিলাম আদর্শ দম্পতি। সবাই আমাদের দেখে বলতো, তোমাদের মতো এমন সুখী দম্পতি খুব কমই দেখা যায়। আমিও মনে মনে হাসতাম আর ভাবতাম, হ্যাঁ, এটাই তো জীবন। এভাবেই সারা জীবন শামীমের হাত ধরে কাটিয়ে দেব। কিন্তু সময়ের সাথে সাথে সবকিছু কি একরকম থাকে? আমি হয়তো তখনও বুঝতে পারিনি, আমাদের এই সুখের সংসারেও কালো মেঘ ঘনিয়ে আসতে পারে। প্রথম প্রথম ছোটখাটো পরিবর্তনগুলো চোখে পড়ত না। শামীম হয়তো একটু বেশি সময় ফোনে কাটাত, কিংবা মাঝে মধ্যে গভীর রাতেও তার ফোন বেজে উঠত। আমি অতটা পাত্তা দিতাম না, ভাবতাম অফিসের কাজ বা বন্ধুদের সাথে কথা বলছে। ও তো সবসময় একটু অন্তর্মুখী স্বভাবের, তাই হয়তো তার এমন ব্যবহার। হয়তো আমি অতিরিক্ত ভাবছি। ভালোবাসা আর বিশ্বাস অন্ধ করে দেয় মানুষকে, সম্ভবত এটাই তার প্রমাণ। আমি তখনও আমার স্বামীর প্রতি এতটাই আস্থাশীল ছিলাম যে কোনো সন্দেহ আমার মনে উকিয়েও দিতে পারত না। তবে পরিবর্তনগুলো ধীরে ধীরে স্পষ্ট হতে শুরু করল। শামীম আমাকে আগের মতো সময় দিত না। কথায় কথায় যেন একটা দূরত্ব তৈরি হচ্ছিল। আমি তার মন খারাপ দেখলে জিজ্ঞাসা করতাম, কি হয়েছে তোমার? কোনো সমস্যা? সে শুধু বলতো, না, কিছু না, অফিসের কাজের চাপ। কিন্তু আমি বুঝতে পারছিলাম, এটা শুধু কাজের চাপ নয়। তার চোখ এড়িয়ে আমি মাঝে মাঝে তার ফোনটা হাতে নিয়ে দেখতাম, কিন্তু সে যেন ফোনটা সবসময় লক করে রাখত, যা আগে কখনো করত না। আমার মনের কোণে একটা সূক্ষ্ম অস্বস্তি দানা বাঁধতে শুরু করল। আমাদের সম্পর্কের এই বদলে যাওয়া ছন্দটা আমাকে ভীষণ কষ্ট দিচ্ছিল। আমি রাতের পর রাত নির্ঘুম কাটাতাম, শুধু ভাবতাম কি এমন হলো যার কারণে আমাদের এই সাজানো সংসারটা এমন এলোমেলো হয়ে যাচ্ছে। আমার মনটা তখন কেবলই অশুভ ইঙ্গিত পাচ্ছিল। আমি মনে মনে খুঁজছিলাম সেই কারণটা যা আমাদের সুখের সংসারে ফাটল ধরাচ্ছিল। একদিন শামীম যখন ঘুমাচ্ছিল, তখন তার ফোনটা হাতে নিয়ে দেখলাম। প্রথমবার কিছু পেলাম না, কিন্তু আমার মন মানছিল না। আমার ষষ্ঠ ইন্দ্রিয় বলছিল, নিশ্চয়ই কিছু একটা আছে। পরের দিন সকালে শামীম অফিসে যাওয়ার পর তার ফোনটা চেক করার সুযোগ পেলাম। সেদিন সে অসাবধানতাবশত তার ফেসবুক লগ ইন করা রেখেই চলে গিয়েছিল। আমার বুকের ভেতরটা ধুকধুক করছিল। মনে হচ্ছিল আমি এমন কিছু দেখতে চলেছি যা হয়তো আমার জীবনটাকেই পাল্টে দেবে। তবুও নিজেকে প্রস্তুত করলাম কঠিন সত্যটা জানার জন্য। আমি সাহস করে তার ফেসবুক প্রোফাইলে ঢুকলাম। প্রথমে চোখে পড়ল অনেক অচেনা রিকোয়েস্ট আর মেসেজ। আমার বুকটা কেঁপে উঠল। একটা মেসেজ ইনবক্সে গিয়ে আমার চোখ আটকে গেল। একটি মেয়ের প্রোফাইল পিকচার দেখে মনে হলো মেয়েটিকে আমি চিনি না। মেসেজগুলো পড়তেই আমার পৃথিবীটা যেন থমকে গেল। ভালোবাসি তোমায়, তোমার অপেক্ষায় রইলাম, কবে দেখা হচ্ছে আমাদের? এমন আরও অনেক অন্তরঙ্গ বার্তা। মেয়েটির নাম ঈশা সাবরিন। মুহূর্তে আমার চোখের সব পরিষ্কার হয়ে গেল। আমার স্বামী, আমার শামীম, অন্য একটা মেয়ের সাথে সম্পর্কে জড়িয়েছে। আমার পায়ের নিচে মাটি যেন সরে গেল।
এতদিনের বিশ্বাস, ভালোবাসা সবকিছুই মুহূর্তের মধ্যে ভেঙে চুরমার হয়ে গেল। আমি বিছানায় ধপ করে বসে পড়লাম। চোখে কোনো অশ্রু ছিল না, শুধু একটা গভীর শূন্যতা। আমার শরীরটা যেন অবশ হয়ে আসছিল। যে মানুষটাকে আমি সবচেয়ে বেশি বিশ্বাস করতাম, ভালোবেসেছিলাম, সে আমাকে এমনভাবে ঠকাতে পারল। আমার মনে হলো আমার সব স্বপ্ন, আমার সব আশা মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেল। আমাদের এত সুন্দর সংসার, আমার এতদিনের ভালোবাসা, সবকিছুই কি তবে মিথ্যে ছিল? আমার ভেতরের কষ্টটা যেন চিৎকার করে বলতে চাইছিল, কেন? কেন করলে এমন? কিন্তু আমি চুপ ছিলাম। আমি জানতাম এই মুহূর্তে কোনো রকম উত্তেজিত প্রতিক্রিয়া আমাকে আরও বিপদে ফেলতে পারে। আমার স্বামী শামীম যখন রাতে বাড়ি ফিরল, আমি নিজেকে সামলে নিয়েছিলাম। তার মুখে কোনো রকম অপরাধবোধের চিহ্ন ছিল না। সে স্বাভাবিকভাবেই আমার সাথে কথা বলল, যেন কিছুই হয়নি। কিন্তু আমার মনের ভেতরে তখন চলছিল এক বিশাল ঝড়। আমি জানতাম এখন যদি আমি কোনো রকম খারাপ আচরণ করি বা তাকে সরাসরি প্রশ্ন করি, তাহলে হয়তো সে আরও বেশি দূরে সরে যাবে। কিংবা বিষয়টি অন্য কোনো দিকে মোড় নিতে পারে, যা আমি চাইছিলাম না। আমার প্রথম কাজ ছিল নিজেকে শান্ত রাখা এবং একটা নির্দিষ্ট কৌশল খুঁজে বের করা, যাতে আমি আমার স্বামীকে এই ভুল পথ থেকে ফিরিয়ে আনতে পারি এবং আমাদের সংসারটা বাঁচিয়ে তুলতে পারি। আমার মনে তখন একটাই চিন্তা, আমি আমার স্বামীকে হারাবো না, আমি আমার সংসারকে ভেঙে যেতে দেব না। আমার ভেতরের ঝড়টা বাইরে প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছিলাম। শামীম যখন প্রতিদিন অফিস থেকে ফিরত, আমি তখনও তার সাথে স্বাভাবিকভাবে কথা বলতাম, হাসি মুখে তার সব আবদার পূরণ করতাম। আমার মনে হচ্ছিল আমি যেন এক অভিনেত্রী। ভেতরে ভেতরে হাজারো প্রশ্ন আর কষ্ট আমাকে কুরে কুরে খাচ্ছিল, কিন্তু বাইরে আমি ছিলাম শান্ত, অবিচল। আমি বুঝতে পারছিলাম এখন কোনো রকম আবেগপ্রবণ আচরণ করলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। আমার লক্ষ্য ছিল একটাই, শামীমকে এই ভুল পথ থেকে ফিরিয়ে আনা, আমাদের সংসার বাঁচানো। তাই আমি সময় নিয়ে সবকিছু পর্যবেক্ষণ করতে লাগলাম, খুঁজছিলাম একটা উপযুক্ত সুযোগ। শামীম আগের মতোই ফোনে ব্যস্ত থাকত। রাতে যখন সে ঘুমাচ্ছিল, আমি তখনও তার ফোনটা চেক করতাম। ঈশা সাবরিনের সাথে তার মেসেজগুলো নিয়মিত পড়তাম। অবাক হয়ে দেখতাম তাদের কথাগুলো কেমন গভীর হতে শুরু করেছে। তারা একে অপরকে প্রিয় বা জান বলে ডাকত, ভবিষ্যতের নানা পরিকল্পনা নিয়ে আলোচনা করত। আমার কষ্টটা যেন হাজার গুণ বেড়ে যেত। আমি নিজেকে প্রশ্ন করতাম, আমার ভালোবাসা, আমার এতদিনের সম্পর্ক, সবকিছু কি এতটাই মূল্যহীন হয়ে গেল? আমি মনে মনে প্রতিজ্ঞা করলাম, এই তৃতীয় ব্যক্তিকে আমি আমাদের সম্পর্কে ফাটল ধরাতে দেব না। আমি কৌশলে শামীমের উপর নজর রাখতে শুরু করলাম। সে কখন বাড়ি ফেরে, কখন বের হয়, কার সাথে কথা বলে, সবকিছুই। আমার মনে হচ্ছিল আমি যেন একটা গোয়েন্দা। তার আচরণের ছোটখাটো পরিবর্তনগুলো আমাকে আরও সতর্ক করে তুলল। সে আমাকে এড়িয়ে চলতে শুরু করল, আমার সাথে কথা বলার আগ্রহ কমিয়ে দিল। আগে যেখানে সে আমার পাশে বসে ঘন্টার পর ঘন্টা গল্প করত, এখন সে ফোন হাতে নিয়েই থাকত অথবা টিভিতে মনোযোগ দিত। আমি যখন তার কাছাকাছি যাওয়ার চেষ্টা করতাম, সে যেন একটা অদৃশ্য দেয়াল তৈরি করে ফেলত। এই মানসিক দূরত্ব আমাকে ভীষণ পীড়া দিত। একদিন শামীম ফোন চার্জে দিয়ে বাথরুমে গিয়েছিল। আমি দ্রুত তার ফোনটা হাতে নিলাম। দেখলাম ঈশা সাবরিনের একটি মেসেজ এসেছে, যেখানে সে লিখেছে, শামীম, তোমার সাথে দেখা করার জন্য আমি আর অপেক্ষা করতে পারছি না। কাল সন্ধ্যায় দেখা হচ্ছে তো? আমার বুকটা ধড়ফড় করে উঠল। অর্থাৎ তারা নিয়মিত দেখা করত। আমার ভেতরে তীব্র যন্ত্রণা অনুভব করলেও আমি নিজেকে শান্ত রাখলাম। এই তথ্যটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। আমি জানলাম আগামীকাল সন্ধ্যায় তারা দেখা করতে যাচ্ছে। এটাই ছিল আমার কৌশল প্রয়োগের সঠিক সময়। আমি সেই রাতটা একদম নির্ঘুম কাটালাম। আমার মাথায় অসংখ্য পরিকল্পনা ঘুরপাক খাচ্ছিল। কিভাবে শামীমকে তার ভুলটা বোঝাবো, কিভাবে তাকে এই পথ থেকে ফিরিয়ে আনব? আমি জানি রাগ বা বিবাদ এই মুহূর্তে কোনো সমাধান নয়। বরং আমাকে ধৈর্য ধরে বুদ্ধি খাটাতে হবে। আমি নিজেকে বারবার বোঝাচ্ছিলাম, শামীম আমার স্বামী, আমি তাকে ভালোবাসি। তার এই ভুলটা সাময়িক এবং আমি তাকে অবশ্যই ফিরিয়ে আনব। আমার মনে হলো আমার ভালোবাসার শক্তি দিয়েই আমি এই কঠিন পরিস্থিতি সামলে নিতে পারব। আমার একমাত্র চিন্তা ছিল কিভাবে তাকে তার ভুলটা ধরিয়ে দিয়ে সঠিক পথে ফিরিয়ে আনা যায়। পরের দিন সকাল থেকে আমি স্বাভাবিক আচরণ করতে লাগলাম। শামীম যখন বিকেলে অফিসের জন্য বের হচ্ছিল, আমি তাকে বিদায় জানালাম। মনে মনে ঠিক করে রেখেছিলাম আজ সন্ধ্যায় আমি তাদের পিছু নেব।
শামীম অফিস থেকে কোথায় যায়, ঈশা সাবরিনের সাথে তার দেখা করার জায়গাটা কোথায়, সবকিছুই আমার জানতে হবে। এটা ছিল আমার পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ। আমার ভেতরে অস্থিরতা কাজ করলেও আমি নিজেকে বাইরে থেকে শান্ত দেখাচ্ছিলাম। আমি যেন নিজের ভেতরে একটি কঠিন যুদ্ধে নেমেছিলাম। সন্ধ্যায় আমি শামীমের অফিসের কাছেই একটা রিকশা নিয়ে অপেক্ষা করতে লাগলাম। প্রায় আধা ঘন্টা পর দেখলাম শামীম অফিস থেকে বেরিয়ে একটা ক্যাবের দিকে যাচ্ছে। আমি রিকশাওয়ালাকে বললাম, ওই ক্যাবটার পিছু পিছু যান। ক্যাবটা একটা জনপ্রিয় রেস্টুরেন্টের সামনে গিয়ে থামল। আমি দেখলাম শামীম ক্যাব থেকে নেমে রেস্টুরেন্টের ভেতরে ঢুকছে। আমি দ্রুত রিকশা থেকে নেমে গেলাম এবং রেস্টুরেন্টের কাছাকাছি গিয়ে অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর দেখলাম ঈশা সাবরিন নামের সেই মেয়েটি রেস্টুরেন্টের দিকেই আসছে। আমার চোখ আটকে গেল, তাদের পরকীয়ার দৃশ্যটা নিজের চোখে দেখতে আমার বুকের ভেতরটা ছিঁড়ে যাচ্ছিল। রেস্টুরেন্টের বাইরে দাঁড়িয়ে আমি তাদের দিকে তাকিয়েছিলাম। দেখলাম শামীম আর ঈশা সাবরিন একটা কোণার টেবিলে বসে কথা বলছে। তাদের হাসিঠাট্টা, চোখের ইশারা দেখে আমার বুকটা ফেটে যাচ্ছিল। কিন্তু আমি কোনো রকম প্রতিক্রিয়া দেখালাম না। আমি বুঝতে পারলাম তাদের সম্পর্কটা কতটা গভীর হয়ে গেছে। আমার নিজেকে তখন অসহায় মনে হচ্ছিল। আমার মাথায় তখন হাজারো প্রশ্ন, হাজারো চিন্তা ঘুরপাক খাচ্ছিল। কিন্তু এই মুহূর্তে ধৈর্য হারানো যাবে না, এটাই ছিল আমার প্রতিজ্ঞা। আমি তাদের দেখে কেবল এইটুকুই বুঝলাম, আমার কৌশলটা এবার আরও পরিকল্পিত হতে হবে। রেস্টুরেন্টের বাইরে দাঁড়িয়ে যখন শামীম আর ঈশাকে একসাথে হাসতে দেখছিলাম, আমার বুকের ভেতরটা তখন ছিন্নভিন্ন হয়ে যাচ্ছিল। কিন্তু আমি জানি এই মুহূর্তে আমাকে ধৈর্য ধরতে হবে। কোনো রকম ঝগড়া বা চিৎকার করে আমি আমার স্বামীকে ফেরাতে পারব না, বরং সে আরও দূরে সরে যেতে পারে। আমি সেদিন আর সেখানে দাঁড়ালাম না। নীরবে সেখান থেকে চলে এলাম। বাড়ি ফিরে এসেও আমার চোখে ঘুম ছিল না। সারা রাত ধরে আমি শুধু ভাবছিলাম কিভাবে এই পরিস্থিতি সামাল দেব। আমার মাথায় একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছিল, আমি আমার সংসারটা বাঁচাবো, যেভাবেই হোক। পরের দিন সকাল থেকেই আমি নিজের মধ্যে একটা পরিবর্তন আনলাম। আমি নিজেকে আরও বেশি গুছিয়ে নিতে শুরু করলাম। নতুন কিছু শাড়ি পরলাম, যেটা শামীম পছন্দ করত। নিজের যত্ন নিতে লাগলাম, যেন আমার মনের কষ্টটা আমার চেহারায় ফুটে না ওঠে। শামীমের সামনে আমি আরও বেশি হাসিখুশি থাকার চেষ্টা করলাম। তার সাথে গল্প করতাম, তার পছন্দের খাবার রান্না করতাম। আমার লক্ষ্য ছিল শামীমকে বোঝানো যে আমি এখনও তার প্রতি কতটা যত্নশীল। আমি জানতাম এই পরিবর্তনগুলো হয়তো রাতারাতি কাজ করবে না, কিন্তু একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার জন্য এটা জরুরি ছিল। শামীম প্রথমে আমার এই পরিবর্তনগুলোতে তেমন গুরুত্ব দেয়নি। সে আগের মতোই নিজের জগতে ডুবে থাকত, ফোনে ব্যস্ত থাকত। কিন্তু আমি হার মানিনি। আমি তার সাথে আলাপচারিতা বাড়ানোর চেষ্টা করতাম। রাতে ঘুমানোর আগে তার কাছে জানতে চাইতাম তার দিনটা কেমন কাটল, অফিসে কোনো সমস্যা হয়েছে কিনা। সে হয়তো দু একটা কথা বলেই চুপ করে যেত, কিন্তু আমি তাকে শুনতে দিতাম। আমি চেষ্টা করতাম তার মনের কাছাকাছি যেতে, যাতে সে আমাকে নিজের সব কথা বলতে স্বচ্ছন্দ বোধ করে। আমি তাকে কোনো রকম চাপ দিতাম না, শুধু তার প্রতি আমার ভালোবাসা আর চিন্তা প্রকাশ করতাম। আমার এই নিরন্তর প্রচেষ্টার ফল কিছুটা দেরিতে হলেও ফলতে শুরু করল। শামীম ধীরে ধীরে আমার প্রতি একটু আকৃষ্ট হতে লাগল। সে হয়তো আমার পরিবর্তনগুলো লক্ষ্য করছিল। একদিন রাতে সে নিজেই আমার সাথে কথা বলতে এলো। জিজ্ঞাসা করল, তোমার কি হয়েছে লিমা? তোমাকে আজকাল কেমন যেন অন্যরকম লাগছে। আমি হাসি মুখে বললাম, কেন? আমাকে কি খারাপ লাগছে? সে বলল, না, খারাপ নয়, বরং ভালোই লাগছে। তুমি আজকাল খুব শান্ত আর হাসি খুশি থাকো। আমি বুঝলাম আমার কৌশল কিছুটা কাজ করছে। এটাই ছিল আমার জন্য একটা বড় অগ্রগতি। আমি তার সাথে খোলাখুলি কথা বলতে চাইলেও তাড়াহুড়ো করিনি। বরং আমি চেয়েছিলাম শামীম নিজেই যেন তার ভুল বুঝতে পারে এবং আমার কাছে ফিরে আসে। আমি তাকে আশ্বস্ত করতাম যে আমি সবসময় তার পাশে আছি, যে কোনো পরিস্থিতিতে। আমি তাকে বোঝাতে চাইতাম যে আমাদের সম্পর্কটা কতটা মজবুত আর আমাদের সংসারটা তার জন্য কতটা জরুরি। আমি তার পছন্দের দিকে আরও বেশি মনোযোগ দিলাম, তার জন্য নতুন কিছু সারপ্রাইজ প্ল্যান করলাম, যা তাকে বোঝাবে যে আমি তাকে কতটা ভালোবাসি এবং তার যত্ন নিই। আমার লক্ষ্য ছিল ভালোবাসার মাধ্যমে তাকে আবার আমার কাছে ফিরিয়ে আনা। একদিন রাতে শামীম হঠাৎ করে আমার হাত ধরে বলল, লিমা, আমার কেমন যেন লাগছে। মনে হচ্ছে আমি কিছু একটা ভুল করছি। আমার বুকের ভেতরটা আনন্দে ভরে উঠল। এই মুহূর্তটার জন্যই আমি অপেক্ষা করছিলাম।
আমি তার হাতটা আরও শক্ত করে ধরে বললাম, যদি তুমি কিছু ভুল করে থাকো তাহলে সেটা শোধরানোর সুযোগ তোমার আছে। আমি সবসময় তোমার পাশে আছি, তোমাকে সাহায্য করার জন্য। আমি তাকে কোনো রকম অভিযোগ করিনি, শুধু সহানুভূতি দেখালাম। আমি চাইনি সে নিজেকে অপরাধী মনে করুক, বরং সে যেন আমার কাছে নির্ভরতা খুঁজে পায়। শামীম সেদিন আমাকে কিছু বলেনি, কিন্তু আমি তার চোখে এক ধরনের দ্বিধা আর অনুশোচনা দেখতে পেলাম। আমি জানতাম সে ধীরে ধীরে তার ভুল বুঝতে পারছে। এরপর থেকে সে ঈশা সাবরিনের সাথে ফোনে কথা বলা কমিয়ে দিল এবং আমার সাথে আরও বেশি সময় কাটাতে লাগল। আমি তাকে অফিসের কাজে সাহায্য করতাম, তার পছন্দের বই পড়ে শোনাতাম। আমাদের মধ্যেকার দূরত্ব ধীরে ধীরে কমতে শুরু করল। আমার মনে হলো আমার এতদিনের ধৈর্য আর ভালোবাসা হয়তো কাজ করছে। আমি জানতাম এই পথটা সহজ হবে না, কিন্তু আমি আমার লক্ষ্যে অবিচল ছিলাম। আমি শামীমকে সরাসরি ঈশা সাবরিনের কথা বলিনি, কারণ আমি চেয়েছিলাম সে নিজেই এই সম্পর্ক থেকে বেরিয়ে আসুক। আমি তাকে এমন একটা পরিবেশ তৈরি করে দিচ্ছিলাম যেখানে সে তার ভুলগুলো বুঝতে পারে এবং আমাদের ভালোবাসার মূল্য অনুধাবন করতে পারে। আমার মনে হচ্ছিল আমাদের সংসারটা ধীরে ধীরে আবার তার আগের অবস্থানে ফিরে আসছে। আমি তাকে আমাদের বিয়ের ছবি দেখাতাম, পুরনো স্মৃতি রোমন্থন করতাম। আমার এই নিরন্তর প্রচেষ্টা ছিল যেন শামীম আবার আমাদের ভালোবাসার গভীরে ডুব দিতে পারে। আমার বিশ্বাস ছিল ভালোবাসা দিয়ে যে কোনো ভুল শুধরে নেওয়া সম্ভব। শামীমের চোখের সেই দ্বিধা আর অনুশোচনা আমার জন্য এক নতুন আশার আলো নিয়ে এসেছিল। আমি জানতাম এটা একটা দীর্ঘ প্রক্রিয়া, কিন্তু আমি নিশ্চিত ছিলাম যে আমার ভালোবাসা আর ধৈর্য দিয়ে আমি তাকে ফিরিয়ে আনতে পারব। আমি লক্ষ্য করলাম শামীম এখন আর সারাক্ষণ ফোন নিয়ে ব্যস্ত থাকে না, বরং সে আমাকে নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছে। আমরা যখন বাইরে ঘুরতে যেতাম, আগে সে ঈশার সাথে মেসেজ আদান প্রদান করত, এখন সে ফোনটা ব্যাগে রেখে আমার সাথে মন খুলে কথা বলত। আমাদের সম্পর্কটা যেন আবারও সজীব হয়ে উঠছিল। আমি বুঝতে পারছিলাম শামীম নিজেকে নিয়েই এখন বেশি ভাবছে। সে হয়তো তার ভুলগুলো নিয়ে নীরব বিশ্লেষণ করছিল। আমি তাকে কোনো রকম অনুপ্রেরণামূলক কথা বলতাম না, শুধু তার পাশে থাকতাম। আমি তার জন্য এমন একটা আরামদায়ক পরিবেশ তৈরি করেছিলাম যেখানে সে স্বাচ্ছন্দ্যে তার সব কথা বলতে পারে। তার পছন্দের গান শোনাতাম, তার প্রিয় খাবার রান্না করতাম। আমি তাকে বোঝাতে চেয়েছিলাম যে আমি তাকে কতটা মূল্য দিই আর আমাদের সম্পর্কটা আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ। একদিন রাতে শামীম আমাকে জড়িয়ে ধরে বলল, লিমা, আমি তোমাকে খুব ভালোবাসি। তার এই কথাগুলো আমার কাছে সাগরের অতল গভীরের মতো মনে হল। এই একটা কথার জন্য আমি কত রাত নির্ঘুম কাটিয়েছি। আমি তার চোখে দেখতে পেলাম আন্তরিকতা। আমার মনে হলো আমার প্রচেষ্টাগুলো সফল হচ্ছে। আমি তাকে পাল্টা জড়িয়ে ধরে বললাম, আমিও তোমাকে ভালোবাসি শামীম। সেদিন আমরা অনেকক্ষণ ধরে আমাদের ভবিষ্যৎ নিয়ে কথা বললাম, আমাদের পুরনো দিনের কথা মনে করলাম। আমাদের মধ্যেকার দূরত্ব যেন সম্পূর্ণ মুছে গিয়েছিল। এরপর থেকে শামীম ঈশা সাবরিনের সাথে সবরকম যোগাযোগ বন্ধ করে দিল। আমি তার ফোনে আর কোনো মেসেজ বা কল দেখতে পেতাম না। সে নিজেই তার ফেসবুক এবং অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ঈশাকে ব্লক করে দিল। এই পরিবর্তনগুলো আমার কাছে অবিশ্বাস্য মনে হচ্ছিল। আমি জানতাম এই পরিবর্তনগুলো তার নিজের ইচ্ছাতেই হয়েছে, কোনো রকম জোর বা চাপের কারণে নয়। আমার এই পরিকল্পিত কৌশল কাজ করছিল এবং আমাদের সংসারটা আবার স্বাভাবিক পথে ফিরে আসছিল। আমি নিশ্চিত ছিলাম যে শামীম তার ভুল বুঝতে পেরেছে এবং সে আর এমন ভুল করবে না। আমি তাকে এ নিয়ে কোনো রকম প্রশ্ন করিনি বা তার কাছে কোনো রকম ব্যাখ্যা চাইনি। আমি শুধু চেয়েছিলাম সে তার ভুল থেকে শিক্ষা নিক এবং আমাদের সম্পর্কের প্রতি আবার বিশ্বস্ত হোক। আমি বিশ্বাস করি মানুষ ভুল করে, কিন্তু সেই ভুল থেকে শিক্ষা নিয়ে যখন তারা ফিরে আসে তখন তাদের সেই পরিবর্তনকে সাদরে গ্রহণ করা উচিত। আমাদের সম্পর্কটা এখন আরও মজবুত হয়েছে কারণ আমরা দুজনই কঠিন একটা সময় পার করে এসেছি। আমাদের সংসারটা এখন শান্তি আর ভালোবাসায় ভরা। শামীম এখন আগের চেয়েও বেশি যত্নশীল আর দায়িত্ববান হয়েছে। সে আমাকে প্রতিটা কাজে সাহায্য করে, আমার মনের কথা বোঝার চেষ্টা করে। আমরা দুজন মিলে নতুন নতুন পরিকল্পনা করি, ভবিষ্যতের স্বপ্ন দেখি। আমাদের সম্পর্ক এখন কেবল ভালোবাসা আর বিশ্বাসের উপর ভিত্তি করে গড়ে ওঠেনি, এর সাথে যোগ হয়েছে বোঝাপড়া আর ক্ষমা। আমি অনুভব করি এই কঠিন অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়ে আমাদের সম্পর্কটা আরও গভীর হয়েছে। আমি শিখেছি যে যখন কোনো সম্পর্কে সমস্যা আসে তখন প্রতিক্রিয়াশীল না হয়ে ধৈর্য ধরা এবং বুদ্ধি খাটিয়ে কাজ করা উচিত। রাগ বা ঝগড়া করে সম্পর্ককে আরও জটিল না করে ঠান্ডা মাথায় পরিস্থিতি সামাল দিতে পারলে অনেক সময় সম্পর্ককে বাঁচানো যায়।
আমার বিশ্বাস, ভালোবাসা, ধৈর্য আর কিছুটা কৌশলের মাধ্যমে যেকোনো কঠিন পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব। শামীমের ভুলটা আমার জন্য একটা শিক্ষা ছিল এবং আমি তাকে তার ভুল থেকে বেরিয়ে আসার সুযোগ দিয়েছি। আজ আমাদের সংসারটা আগের চেয়েও বেশি সুখী। শামীম আর আমি এক অপরের প্রতি আরও বেশি সচেতন হয়েছি। আমরা দুজন দুজনকে আরও বেশি মূল্য দিই। এই কঠিন অভিজ্ঞতা আমাদের শিখিয়েছে যে ভালোবাসার সম্পর্ককে টিকিয়ে রাখতে হলে শুধু ভালোবাসাই যথেষ্ট নয়, এর সাথে দরকার বিশ্বাস, ধৈর্য এবং বুঝতে পারার ক্ষমতা। আমার গল্পটা হয়তো অনেক দম্পতির জন্য একটা শিক্ষণীয় উদাহরণ হয়ে থাকবে। আমি আশা করি আমার এই গল্পটা অনেকের জীবনে আশা আর সাহস যোগাবে। আমাদের সংসারে আবারও যে শান্তি আর ভালোবাসা ফিরে এসেছে তা দেখে আমার মন ভরে উঠত। শামীমের মধ্যেকার পরিবর্তনগুলো আমাকে আরও বেশি আশ্বস্ত করেছিল। সে নিজেই এখন আমাকে সব কথা খুলে বলতে শুরু করেছে, যা আগে কখনো করত না। আমরা দুজন এখন আরও বেশি খোলামেলা। আমাদের মধ্যে কোনো কিছু আর লুকানো নেই, যা সম্পর্কের জন্য খুবই জরুরি। এই নতুন স্বচ্ছতা আমাদের বন্ধনকে আরও দৃঢ় করেছে। আমরা প্রতিদিন সকালে একসাথে নাশতা করি, বিকেলে চা খেতে খেতে দিনের গল্প করি। শামীম এখন আর কাজের অজুহাতে বাইরে দেরি করে না, অফিস ছুটির পর সরাসরি বাড়ি চলে আসে। সন্ধ্যাটা কাটানোর জন্য আমরা দুজন মিলে নানা পরিকল্পনা করি, কখনো সিনেমা দেখি, কখনো বা পছন্দের বই পড়ি। এই ছোট ছোট সুখের মুহূর্তগুলো আমাদের জীবনকে আবার সুন্দর করে তুলেছে। আমি মনে করি এই অভিজ্ঞতা আমাদের শিখিয়েছে কিভাবে সম্পর্কের মূল্য দিতে হয় এবং কিভাবে একে অপরের প্রতি যত্নশীল হতে হয়। একদিন রাতে আমরা যখন একসাথে বসে পুরনো অ্যালবাম দেখছিলাম, তখন শামীম হঠাৎ করে বলল, লিমা, আমি তোমাকে একটা কথা বলতে চাই। আমি তার দিকে তাকালাম। সে বলল, আমি জানি না তুমি কিভাবে সব জেনেছিলে, কিন্তু আমি স্বীকার করছি আমি একটা ভুল করেছিলাম। ঈশা সাবরিনের সাথে আমার সম্পর্কটা ভুল ছিল এবং আমি এর জন্য খুবই লজ্জিত। তার এই স্বীকারোক্তি শুনে আমার বুকের ভেতরের সব কষ্ট যেন এক নিমিষেই দূর হয়ে গেল। আমি তাকে জড়িয়ে ধরে বললাম, আমি সব জানি শামীম, কিন্তু আমি তোমাকে ভালোবাসি বলেই তোমাকে ফিরিয়ে আনতে চেয়েছি। আমি তাকে আরও বললাম, মানুষ মাত্রই ভুল করে। আসল ব্যাপারটা হলো সেই ভুলটা বুঝতে পারা এবং সেখান থেকে শিক্ষা নেওয়া। আমি খুশি যে তুমি তোমার ভুল বুঝতে পেরেছ। শামীম আমার হাত ধরে বলল, তুমি আমার জীবনে ফিরে আসার দ্বিতীয় সুযোগ দিয়েছ এবং আমি তোমাকে হতাশ করব না। আমি তোমার প্রতি বিশ্বস্ত থাকব আজীবন। সেই মুহূর্তে আমার মনে হলো আমার এতদিনের ধৈর্য আর ভালোবাসা সত্যিই জয়ী হয়েছে। আমাদের সম্পর্কটা এখন কঠিন পরীক্ষা পার করে আরও বেশি মজবুত হয়েছে। আমাদের এই অভিজ্ঞতা থেকে আমি একটা বড় শিক্ষা পেয়েছি। যখন কোনো সম্পর্কে সমস্যা আসে তখন আবেগপ্রবণ না হয়ে ধৈর্য ধরা উচিত। রাগ, ক্ষোভ বা প্রতিশোধের পরিবর্তে ভালোবাসা আর বোঝাপড়ার মাধ্যমে পরিস্থিতি মোকাবেলা করলে অনেক সময় সম্পর্ককে বাঁচানো যায়। আমি বিশ্বাস করি প্রত্যেকটা মানুষই পরিবর্তন হতে পারে যদি তাদের সঠিক পথে আনার জন্য কেউ আন্তরিকভাবে চেষ্টা করে। ভালোবাসার শক্তি এতটাই গভীর যে তা যেকোনো জটিল পরিস্থিতি থেকে মানুষকে উদ্ধার করতে পারে। আজ আমাদের সংসার শুধু শান্তি আর ভালোবাসায় ভরা। শামীম আর আমি এখন একে অপরের প্রতি আরও বেশি সচেতন। আমরা দুজনই এই অভিজ্ঞতা থেকে শিখেছি যে একটি সম্পর্ককে টিকিয়ে রাখতে হলে শুধু ভালোবাসাই যথেষ্ট নয়, এর সাথে দরকার বিশ্বাস, ধৈর্য, ক্ষমা এবং একে অপরের প্রতি সম্মান। আমাদের এই গল্পটা হয়তো অনেক দম্পতির জন্য একটি অনুপ্রেরণা হয়ে থাকবে, যারা একই রকম পরিস্থিতিতে নিজেদের সম্পর্ক নিয়ে সংগ্রামে আছে। পরিশেষে আমি তোমাদেরকে বলবো বন্ধুরা, ভালোবাসা আর বিশ্বাসে যখন ফাটল ধরে, তখন রাগ বা অভিযোগের পরিবর্তে ধৈর্য, কৌশল এবং আন্তরিকতার সাথে পরিস্থিতি মোকাবেলা করা উচিত। সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিলে এবং ভালোবাসার উপর বিশ্বাস রাখলে যে কোনো ভুল শুধরে নেওয়া সম্ভব এবং একটি সম্পর্ককে নতুন করে মজবুত করে তোলা যায়। ক্ষমা এবং বোঝাপড়া একটি সম্পর্ককে আরও গভীর করে তোলে এবং শান্তি ফিরিয়ে আনে।